নমস্কার বন্ধুরা, আজকের গল্প চোরের চাতুরি। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। লেখককে সম্মান জানিয়ে আজকের গল্প শুরু করছি। চোর চোর চোর! চারিদিকে হই হট্টগোল, ছুটোছুটি, দাপাদাপি আর চোর চোর শব্দ শুনে সজাগ হলাম। শীতের রাত, 10টা বেজে গেছে। সবাই এখন লেপের তলায়। আমার চোখেও ঘুমের ঘোর। তবে লেখার চাপ এত বেশি ছিল যে বাধ্য হয়ে কাগজে কলমে এক হয়ে আমার কাজ করে যাচ্ছিলাম আমি। বাইরের আলো জেলে বারান্দায় এসে উঁকি মেরে দেখলাম চারিদিকে। সামনের খেজুর বাগানটা ঘন অন্ধকারে ঢাকা। চোরও নিশ্চয়ই সেখানে গিয়ে লুকিয়েছে। ওপর থেকে নিচে নেমে প্রতিবেশীদের সঙ্গে এক হয়ে গেলাম আমি। বললাম, কি ব্যাপার, কোথায় চোর? একজন বলল, এসেছিল, ফণীবাবু চেঁচিয়ে উঠতে পালালো চোরটা। ইদানিং পাড়ায় চোরের উপদ্রব খুব হয়েছে। কারো সাইকেল, কারো টিভি, নয়তো টিভির অ্যান্টেনা এসব চুরি করে নিচ্ছে। কিছুদিন আগেও লোকে চোরেদের জ্বালায় জানালা খুলে শুতে পারত না। চোরেরা শিক গলিয়ে শাড়ি, জামা কাপড় যা পেত চুরি করে নিত। এখন শীত পড়ায় জানালা বন্ধ হয়ে গেছে, কিন্তু চুরি কমেনি। তবে অধিক রাত পর্যন্ত জেগে টিভি দেখে ক্লান্ত ঘুমন্তদের বাড়ি শেষ রাতেই চুরিটা বেশি হতো। আজ একেবারেই 10টাতে। অনেকেই ঘুমিয়ে পড়লেও বহু লোক এখনো জেগে। কি দুঃসাহস! গৌরবাবু বললেন, এ যা ব্যাপার স্যাপার দেখছি, এখন চোরের হাত থেকে বাঁচতে হলে পাড়ায় একটা শান্তি কমিটি গড়ে তোলা দরকার। দীপুদা অভিজ্ঞ লোক বললেন, ঠিক কথা, তবে কি না ম্যাও ধরবে কে? এতে ম্যাও ধরাধরির কি আছে? নেই, বলা যত সহজ করাটা তত কঠিন। বলি, সারাদিন খেটে খুটে এসে রাত জাগার দায়িত্বটা কে নেবে? আমি তো আগেই না করে দেব। আপনি? গৌরবাবু আর কিছু বললেন না। পাড়ার ছেলেরা তখন চারিদিকে টহল দিচ্ছে। সবার ধারণা চোর এলাকার মধ্যেই আছে, খাপটি মেরে কোথাও লুকিয়ে আছে, পালাতে পারেনি। কেননা আমাদের এই মহল্লাটা এমনই একটা ঘাপটির মধ্যে যে এখানে একবার ঢুকলে বেরোনো মুশকিল। একমুখী রাস্তা এখানে, চারিদিকেই ব্লক। এই রাতে লেখালেখি মাথায় উঠল। সবাই যখন চোরকে খুঁজছে, তখন আমিও চোরের সন্ধানে বেরিয়ে পড়লাম। চোর চোর চিৎকার শুনে আশেপাশের ক্লাব থেকেও কিছু ছেলে ছুটে এসেছে। কম করেও 50 জনের একটি দল জড়ো হয়েছে এখানে। হঠাৎ আবার রব উঠল, চোর চোর চোর! অনুরূপ বাবুর মেয়ে অলি চেঁচাচ্ছে। ও যখন ঘুম ভেঙে চোর দেখবে বলে কলতলায় এসেছিল, চোর তখনই পেছন থেকে ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর। এক হাতে মুখ চেপে গলার হার, কানের দুল, হাতের চুড়ি এক এক করে সব খুলে নিয়েছে। আর বলেছে, চেঁচালেই গলা টিপে ধরব। অলি চেঁচাবে কি? ভয়ে কাঠ হয়ে সেখানেই জ্ঞান হারায়। এখন সম্বিত ফিরে কেউ কোথাও নেই দেখে চিৎকার শুরু করেছে। আলির মা বাবা পাশের ঘরে শুয়ে থাকেন। আলি একা একাই আলাদা একটা ঘরে শোয়। চোর চোর রব শুনে ওর মা বাবাও উঠেছিলেন। বাবা তো রাস্তায় নেমে ভিড়ে গেছেন পাড়ার ছেলেদের দলে। মেয়ে যে ঘরে নেই সে খেয়ালও করেননি তারা। এখন মেয়ের চিৎকারে ছুটে এলেন তারাও। আমরাও গেলাম। একজন বলল, চোরকে তুমি দেখেছ? আলি বলল, হ্যাঁ, খুব ভালো করে না হলেও দেখেছি। চোরের মতো দেখতে নয়, আর মুখটাও যেন চেনা চেনা। বংশীবাবু বললেন, আমাদের পাড়ার কেউ? হারাধনবাবুর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন, এ কি ইডিয়টিক প্রশ্ন, পাড়ার ছেলে হলে ও তো দেখলেই চিনত। এখানে আমাদের পাড়ার চোর রাত দুপুরে চুরি করে বেড়াবে এমন ধারণা আপনি করলেন কি করে? বংশীবাবু বললেন, আহা, চড়ছেন কেন? আমি একটা কথার কথা বলেছি। তাই বা বলবেন কেন? অবশেষে আমিই বললাম, আহ, কি ছেলে মানুষই করছেন আপনারা? চোরের খোঁজ করুন, গলির মুখে পাঠিয়ে দিন কাউকে, চোর যাতে পালাতে না পারে। রাতের ঘুম মাথায় উঠল। এক দল ছেলে টর্চ জেলে নেমে পড়ল খেজুর বাগানে চোরের খোঁজে।
মিষ্টি চেহারার একটি সুদর্শন কিশোর পাড়ায় ছেলেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার এসে বলল, কাকু, শুনলাম আপনি নাকি বই লেখেন। হ্যাঁ, তুমি? তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। ছেলেটি বলল, আমার বাড়ি আমতায়, এখানে হাটপুকুরে আমার মাসির বাড়িতে এসেছিলাম। মাসির ছেলেদের সঙ্গে এখানে এসেছি, ওরাই বলল আপনার কথা, আপনার বই আমি পড়েছি। আমি বললাম, বাহ, বেশ বেশ, খুব ভালো কথা। তোমার নাম কি? ছেলেটি উত্তর দিল, আমার নাম সঞ্জয় ঘোষ। তা আপনি এই ঠান্ডায় বাইরে কেন? আপনি ঘরে যান, আমরা তো আছি। আমি বললাম, হ্যাঁ, ঘরে তো যাব, তবে কিনা চোরের যা উপদ্রব বেড়েছে তাতে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। যদিও আমার ঘরে সেরকম কিছু নেই, তবুও প্রতিবেশীরা হাঁকডাক করলে তাদের ডাকে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়াতে তো হয় বলে চলে আসছিলাম। সঞ্জয় বলল, কাকু, এক গ্লাস জল খাওয়াবেন? অবশ্যই, এসো আমার সঙ্গে। ওকে ঘরে নিয়ে এসে জল খাওয়ালাম। ঘরের মেয়েরাও ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছিল, তাদের বুঝিয়ে সুজিয়ে ঘরে ঢোকালাম। ছেলেটি বলল, আপনার ঘরে অনেক বই আছে না কাকু? আমি বললাম, কি করে জানলে? ছেলেটি বলল, বাবা, আপনার তো কত বই, তাছাড়া বিভিন্ন সংকলন গ্রন্থে আপনার যা লেখা দেখি তার সংখ্যায় কি কম? আমি বললাম, তুমি আমার ব্যাপারে বেশ সচেতন দেখছি। সে বলল, কি যে বলেন, তা কাকু, একটা আবদার করব আপনাকে। কি আবদার বলো? আমি বললাম। সে বলল, আপনার লেখা যে কোনো একটা পুরনো বই যদি নাম সই করে দেন তো আমি খুব খুশি হই। আমার কদিনের শখ কোনো লেখকের কাছ থেকে সই করা একটি বই পায়। বললাম, এ আর এমন কি, যে কোনো একটা বই পেলেই হবে তো। সে বলল, আপনি নিজে হাতে যা দেবেন তাই আমার কাছে মূল্যবান। অতএব ছেলেটিকে নিয়ে ওপরে এলাম। আমি দোতলার ঘরে একা থাকি। আমার ঘর দেখে, আলমারি ঠাসা বই দেখে কি যে করবে সে তা ভেবে পেল না। আমি লেখার সরঞ্জাম সরিয়ে রেখে ছেলেটির সঙ্গে গল্পে মাতলাম। সবার আগে একটি বইও উপহার দিলাম ওকে। বই পেয়ে ও যে কি খুশি তা বলবার নয়। বলল, জানেন, আমাদের গ্রামে একটা লাইব্রেরি আছে, সেখানে আপনার বই ঠাসা। ওরা যদি কোনো রকমে জানতে পারে আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তাহলে ঠিক ছুটে আসবে আপনার কাছে। যদি কখনো আসে আপনি যাবেন আমাদের গ্রামে? আমি বললাম, শরীর ভালো থাকলে নিশ্চয়ই যাব। সে বলল, অবশ্যই যাবেন, আমি নিজে এসে নিয়ে যাব আপনাকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পড়ো? সে উত্তর দিল, আমি পড়াশোনা করি না, কোনো রকমে মাধ্যমিকটা পাশ করেছি। অভাবের সংসার, খুব কষ্টে সৃষ্টি দিন চলে আমাদের। মাসির বাড়িতে এসেছিলাম কোনো একটা কাজের আশায়। আপনাদের এই অঞ্চলে তো অনেক কারখানা আছে, কোথাও যদি একটা বয়ের কাজও পাই তাই। ততক্ষণে চারিদিকে কোলাহল থেমে আসছে। রাত 1টা। ছেলেটি বলল, কথায় কথায় অনেক রাত করে দিলাম আপনার, এবার আমি আসি। আমি বললাম, এত রাতে একা যাবে, ভয় করবে না? ভয় তো একটু করবেই, মানুষের নয়, কুকুরের। তোমার মাসির ছেলেরা কোথায় গেল, যাদের সঙ্গে এসেছিলে? আমি তাকে জিজ্ঞেস করলাম। সে উত্তর দিল, ওরা হয়তো ভেবেছে আমি ঘরে ফিরে গেছি, তাই চলে গেছে। আমি তখন তাকে বললাম, রাস্তায় কুকুরের উপদ্রব খুব, আমার মতে বাকি রাতটুকু তুমি এখানেই কাটিয়ে দাও, একা যেও না। ছেলেটি যেন বিশ্বাসই করতে পারল না আমার কথা। বলল, আপনি এত মহৎ, আপনার ঘরে আমাকে স্থান দেবেন? আমি বললাম, এতে মহত্তর কিছু নেই বাবা, একটা মাদুর পেতে দিচ্ছি, কম্বলও দিচ্ছি একখানা, চাপা দিয়ে শুয়ে পড়ো। ছেলেটি আমার আদেশ পালন করল। আমিও আমার বিছানায় শুয়ে পড়লাম। এক ঘুমেই রাত কাবার। ভোরবেলা অলির ডাকে ঘুম ভাঙল। ছেলেটি আমার আগেই বোধহয় শয্যা ত্যাগ করেছে। দেখলাম বিছানা খালি, হয়তো বাথরুমে গেছে। দরজা খোলাই ছিল। আমি বাইরে আসতে পাশের বাড়ির জানালা থেকে অলি বলল, এইমাত্র আপনার ঘর থেকে একটা ছেলেকে নেমে যেতে দেখলাম, ও কে? আমি বললাম, তুই ওকে চিনবি না, হাটপুকুরে একজনদের বাড়িতে এসেছে। অলি বলল, আপনি ওকে চেনেন?
কেন বলতো? আমি জিজ্ঞাসা করলাম। অলি বলল, কাল রাতে ওই তো আমার মুখ চেপে ধরেছিল। আমি বললাম, সে কি? অলি বলল, হ্যাঁ, ওর মুখ আমি চিনি, নাম জানি না, ট্রেনের কামরায় কয়েকবার দেখেছি ওকে। সর্বনাশ করেছে, আমি চিৎকার করে উঠলাম। এদিকে আমি যে ওকে ভালো ছেলে মনে করে ঘরে নিয়ে এলাম, জল খাওয়ালাম, শুতে দিলাম। কেলেঙ্কারি করে বসে আছেন আপনি। আগে দেখুন আপনার ঘরের জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। চোরকে বিশ্বাস নেই। আবার সজাগ হয়ে উঠল পাড়া। আমার বাড়ির লোকজনও জেগে উঠল। আমি চারদিক দেখতে লাগলাম, যেখানে যা ছিল সব ঠিকঠাক আছে কিনা। দেখে আশ্বস্ত হলাম, সবই ঠিক আছে। এমনকি ছোট ক্যাশ বাক্সে টাকাগুলো পর্যন্ত ঠিক আছে। চোর আমার ঘরের কোনো কিছুতেই হাত দেয়নি। হঠাৎ কম্বলের ফাঁক থেকে একটা চিঠি বেরিয়ে পড়ল। সামান্য কয়েক ছত্রে লেখা চিঠি। তাতে লেখা ছিল, কাকু, অপরাধ নেবেন না, আমি চোর। এ যাবৎ আপনাদের পাড়ায় যত চুরি হয়েছে সব আমিই করেছি। আজও ধরা পড়ার ভয়ে ছলনার আশ্রয় নিয়ে আপনার বাড়িতে ঢুকে পড়েছিলাম। না হলে কোনো মতে আপনাদের গলি থেকে বেরোতে পারতাম না। আপনাকে আমি মিথ্যে পরিচয় দিয়েছি। আমার বাড়ি আমতাই নয়। হাটপুকুরেও আমার কেউ থাকে না। পাশের বাড়ির বোনটির জন্য দুঃখ হচ্ছে। ওর গয়নাগুলো সিঁড়ির নিচে রেখে গেলাম। ওগুলো ওকে ফিরিয়ে দেবেন, আর বলবেন ও যেন এই চোর দাদাটিকে ঘৃণা না করে ক্ষমা করে। আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম কাজ আর কখনো করব না বলে। খেতে না পাই, লাইনে মাথা দেব, তবুও। কারণ হিসেবে জানাই, যে কাজের জন্য বোনের গায়ে হাত দিতে হয়, আপনার মতো মানুষের সঙ্গে প্রতারণা করতে হয়, সে কাজ আর না করাই ভালো। চিঠি পড়া শেষ হলে আমি জোর গলায় ডাক দিলাম, অলি, অলি। অলি আবার জানলার কাছে এলো। কি হয়েছে কাকা? শিগগির আয়, তোর গয়না নিয়ে যা। শুধু অলি নয়, আরও অনেকে এলো। আমি চিঠিটা ওর হাতে দিয়ে গয়নাগুলো সিঁড়ির তলা থেকে উদ্ধার করে ওকে ফেরত দিলাম। আরও যারা এসেছিল তাদের কারো মুখে কোনো কথা নেই। চোরের কাণ্ড ও চৈতন্যদয় দেখে সবাই অবাক।